নিশা এবং দেবমিতা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুত্বের গভীরতা এতটাই বেশি ছিল যে তারা একে অপরের জন্য প্রাণ দিতেও রাজি ছিল। তারা ছোটবেলা থেকেই একই স্কুলে পড়াশোনা করেছে, একই কলেজে পড়াশোনা করে এসেছে। এখন বড় হয়ে যাওয়ার পরও তাদের মধ্যে বন্ধুত্ব একই রকমের আছে। একদিন রাত 12টায় দেবমিতা নিশাকে ফোন করে বলে, হ্যাপি বার্থডে নিশা, সব সময় ভালো থাক, সুখে থাক, তোর সব স্বপ্ন পূরণ হোক এটাই কামনা করি। চল বার্থডে উইশ করে দিলাম, এবার ট্রিট দে। কালকেই কিন্তু আমার ট্রিট চাই, আর আমি কি খেতে চাই তুই তো ভালো করেই জানিস। হ্যাঁ জানি, নতুন করে আর বলতে হবে না। প্রত্যেক বছর আমার জন্মদিনে তোকে নিজের হাতে মটন বিরিয়ানি রান্না করে খাওয়াতে হয়, সেই সাথে মটন চাপ। আমি জানি তুই তো শুধু খাসির মাংস খাওয়ার জন্যই আমাকে উইশ করিস, না হলে তোর তো কিছু যায় আসে না। এই মারবো এমন বলিস না, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড বল। আর তুই যা ভালো মটন রান্না করতে পারিস সেরকম রান্না তো কেউ করতেই পারে না। চল কালকে তাহলে পার্কে দেখা হচ্ছে, তুই না আসলেও চলবে, মটন বিরিয়ানি আর মটন চাপ পৌঁছে দিলেই হবে। এই বলে দেবমিতা ফোন রেখে দেয়। পরের দিন নিশা তার বন্ধু দেবমিতার জন্য নিজের হাতে মটন বিরিয়ানি এবং মটন চাপ বানিয়ে নিয়ে যায়। দেবমিতা খুবই মজা করে সেই মটন বিরিয়ানি এবং মটন চাপ খেতে খেতে বলে, উফ দারুন দারুন, তোর হাতে সত্যিই জাদু আছে, জাদু। এত কিপটেমি করে মটন নিয়ে এসেছিস কেন রে? ঠিক আছে ছাড়, ঈদের দিন তো তোদের বাড়িতে যাচ্ছি, ঈদের দিনে তোদের বাড়িতে গিয়ে জমিয়ে খাসির মাংস খাবো। তোদের বাড়িতে প্রত্যেক বছর ঈদেই তো খাসি কাটা হয়, আমার তো তোদের বাড়িতে গিয়ে মনে হয় যেন গোটা খাসিটা আমি একাই খেয়ে ফেলি। আমার এত লোভ লাগে তোকে কি বলবো। হ্যাঁ জানি জানি, রাক্ষস কোথাকার, তোর মতো রাক্ষস এই পৃথিবীতে আর কেউ নেই। তোর এত খাসির মাংস খেতে ভালো লাগে, দেখিস রাস্তাঘাটে কোথাও ছাগল দেখলে যেন ধরে খেয়ে নিস না তুই, তাহলে কিন্তু জেলে যেতে হবে। আচ্ছা তুই তো বাড়িতে এত খাসির মাংস খাস, তবুও তোর খেয়ে খেয়ে হয় না? তুই এত পেটুক কেন রে? এই তুই কি মনে করেছিস আমার খাওয়া হয় না? আমার বাড়িতে সপ্তাহে 2 দিন অন্তত মটন রান্না হয়, কিন্তু আমার তো তোর হাতের খাসির মাংস খেতেই ভালো লাগে। তুই একটু অন্যরকম করে রান্না করিস তো, সেই জন্য। আচ্ছা ছাড়, আমি কিন্তু ঈদের দিনের জন্য অপেক্ষা করছি। কিন্তু আমি তো ঠিক করেছি এবছর ঈদে তোকে আমার বাড়িতে নিমন্ত্রণ করব না, কারণ বাবা বলছিল এবছর ঈদে নাকি আমাদের বাড়িতে খাসি কাটা হবে না। এই একদম মিথ্যা কথা বলবি না, আমার সাথে কোনো চালাকি চলবে না, ঠিক আছে? এবছর ঈদে বন্ধুকে নিমন্ত্রণ করবি না ভেবেছিস? তবে তুই নিমন্ত্রণ না করলেও আমি কিন্তু মটন খাওয়ার লোভে তোদের বাড়িতে চলে যাব। আর এবার আমি বেশ কয়েকটা মটনের রেসিপি ভেবে রেখেছি, তোদের বাড়িতে যাব, তোকে আমি যা যা বানিয়ে দিতে বলবো তুই তাই তাই আমাকে বানিয়ে দিবি। মটন রেজালা, মটন কোরমা, মটন কাবাব, মটন চাপ, আরো অনেক কিছু। তুই চুপ কর তো, তোর তো শুধু খাসির মাংস খাওয়ার চিন্তা। তুই জানিস না আমি কতটা কষ্টে আছি। বাবা বলেছে এবার ঈদে আলাদা করে আর ছাগল কিনবে না, কারণ বাবা বলেছে বাবার ব্যবসা এখন ঠিক মতো চলছে না। আর যেহেতু ছাগলের অনেক দাম, তাই বাবা এবছর ছাগল কিনতে পারবে না। তাই এবছর আমার ক্যান্ডিকেই কুরবানি দেবে বলেছে বাবা। তাই আমার মন খুব খারাপ। তুই তো জানিস আমি ক্যান্ডিকে কতটা ভালোবাসি। নিশার মুখে এমন কথা শুনে দেবমিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ দেবমিতা খুব ভালো মতোই জানি নিশা ক্যান্ডিকে কতটা ভালোবাসে। ক্যান্ডি ছিল নিশার বাড়ির পোষ্য ছাগল। সেই ছোটবেলা থেকে নিশা ক্যান্ডিকে নিজের হাতে বড় করেছে। ক্যান্ডিকে নিজের হাতে খাওয়ানো, ক্যান্ডিকে ঘুম পাড়ানো, এগুলো নিশার খুবই পছন্দের বিষয় ছিল। নিশা বাড়িতে যতক্ষণ থাকতো ততক্ষণই ক্যান্ডি তার সঙ্গে থাকতো। আর এবছর ঈদে যেহেতু নিশা তার ক্যান্ডিকে হারিয়ে ফেলবে, তাই নিশার মন খুবই খারাপ থাকে, এমনকি সে খুবই কান্নাকাটিও করতে থাকে। এই কাঁদিস না রে বোন, তোকে এভাবে কাঁদতে দেখে এবার আমিও কেঁদে ফেলবো। দেখ আমাদেরকে তো কোনো না কোনো একটা উপায় বের করতেই হবে, তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমি নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধি বের করব, যাতে তোর বাবা ক্যান্ডির কুরবানি দিতে না পারে। আমি ক্যান্ডিকে ঠিক বাঁচিয়ে নেব, তবে তার বদলে তোদের বাড়িতে যাতে অন্য খাসি কাটা যায় সেই ব্যবস্থাটাও কিন্তু করতে হবে। তুই কিছুই করতে পারবি না, আমি খুব ভালো করেই জানি আমার ক্যান্ডির কি হবে। ক্যান্ডিকে ছাড়া আমি তো থাকতেই পারবো না। দেবমিতা কিছুতেই তার বন্ধুর এমন কষ্ট সহ্য করতে পারে না, তাই সে কোনো রকমে নিশাকে শান্ত করে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আর দেবমিতা বাড়িতে এসে ভাবনা চিন্তা করতে থাকে কিভাবে সে তার বন্ধুকে খুশি করতে পারবে। অনেক ভাবনা চিন্তা করার পর দেবমিতার মাথায় একটা আইডিয়া আসে। দেবমিতা তখনই তাদের চেনা পরিচিত পণ্ডিত মশাইয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। আমি জানি পণ্ডিত মশাই, আমার বাবা আপনাকে আমার বিয়ের জন্য ছেলে দেখতে বলেছে, সেই জন্যই আমি আপনার কাছে এলাম। আপনার যত টাকা লাগবে আমি আপনাকে দেব। আমার বাবাকে শুধু কয়েকটা মিথ্যা কথা বলতে হবে, আর আমি প্রমিস করছি এই ব্যাপারে আমার বাবা কখনোই কিছু জানতে পারবে না। এভাবেই দেবমিতা পণ্ডিত মশাইকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেয়।
আর পরের দিনই পণ্ডিত মশাই দেবমিতার বাড়িতে এসে দেবমিতার বাবা রাজচন্দ্র বাবুকে বলে, দেখুন রাজচন্দ্র বাবু, আপনি তো আপনার মেয়ের জন্য সম্বন্ধ দেখতে বলেছেন, কিন্তু আমি আপনার মেয়ের কুণ্ডলী দেখতে গিয়ে যেটা বুঝলাম, আপনার মেয়ের কুণ্ডলীতে দোষ আছে। সেই দোষ কাটানোর আগে আপনি যদি আপনার মেয়ের বিয়ে দেন, তাহলে কিন্তু আপনার মেয়ের জীবনে বড়সড় বিপদ আসতে পারে, আপনার মেয়ের প্রাণও চলে যেতে পারে। পণ্ডিত মশাইয়ের মুখে এমন কথা শুনে রাজচন্দ্র বাবু প্রচন্ড পরিমাণে অবাক হয়। মানে কি বলছেন কি আপনি? আমি কিছুতেই আমার একমাত্র মেয়েকে হারাতে পারবো না। আপনি বলুন না কিভাবে দোষ কাটানো যায়। আপনি যা বলবেন আমি তাতেই রাজি আছি। ব্যাপারটা শুনে আপনার অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আপনার মেয়ের প্রাণ রক্ষা করার জন্য আমাদের কাছে একটাই মাত্র উপায় আছে। আপনার মেয়ের কোনো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার আগে কোনো এক ছাগলের সঙ্গে বিয়ে দিতে হবে, আর সেই ছাগলের সঙ্গে বিয়ে দেওয়ার পর আপনার মেয়ে নিজ হাতে সেই ছাগল অন্য কাউকে দান করে দেবে, তাহলেই আপনার মেয়ের কুণ্ডলী পুরোপুরি দোষমুক্ত হবে। পণ্ডিত মশাইয়ের মুখে এমন কথা শুনে রাজচন্দ্র বাবুর ভীষণই অদ্ভুত বলে মনে হয়, কিন্তু একমাত্র মেয়ের জন্য রাজচন্দ্র বাবু সবকিছু করতেই রাজি। মানেটা কি? তার মানে এখন আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটা ছাগলের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমি এখন ছাগল পাবো কোথায়? আরে বাবা, আমার বন্ধু আছে না নিশা, ওর একটা ছাগল আছে ক্যান্ডি। তুমি নিশার বাবার সঙ্গে কথা বলে ওই ছাগলটাই নিয়ে চলে এসো, ওই ছাগলের সঙ্গে আমার বিয়ে দাও। তবে হ্যাঁ, নিশার বাবা ওই ছাগলটা এবছর ঈদে কুরবানি দেবে বলে ঠিক করেছে, তাই উনি কোনো মতেই ওই ছাগলটা বিক্রি করতে চান না। তোমাকে যে কোনো উপায়ে ওনাকে কিন্তু রাজি করাতেই হবে। কিন্তু তোর বিয়ে দেওয়ার জন্য ওদের বাড়ির ছাগলকেই নিয়ে আসতে হবে কেন? আমরা তো অন্য কোনো ছাগলেরও খোঁজ করতে পারি। না না, এটা তো সম্ভব নয়। যে ছাগলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে সেই ছাগল অবশ্যই আপনার মেয়ের পছন্দ মতোই হওয়া দরকার, আর সেই ছাগল যেন কোনো বাড়ির পোষ্য ছাগল হয়, বুঝেছেন? ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে নিশার বাবার সঙ্গে কথা বলবো। পরের দিন রাজচন্দ্র বাবু নিশার বাবার সঙ্গে কথা বলতে চলে যায়। না না, ক্ষমা করবেন, আমি আপনাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারবো না। কেননা আমাদের বাড়িতে যে ছাগলটা আছে সেই ছাগলটা আমি এবছর ঈদে কোরবানি দেবো বলে ঠিক করেছি, কারণ এবছর আলাদা করে ছাগল কেনার মতো আমার সামর্থ্য নেই। আপনি দয়া করে এরকম বলবেন না। আসলে আমি বড্ড বিপদে পড়েছি। আমার মেয়ের কুণ্ডলী থেকে দোষ কাটানোর জন্য আমার মেয়ের পছন্দ মতো এক ছাগলের সঙ্গে ওর বিয়ে দিতে হবে, আর এটা যদি আমি না করি তাহলে ওর জীবনে বিপদ নেমে আসতে পারে। আপনি দয়া করে আপনার বাড়ির ছাগলটা আমাকে দিয়ে দিন, তার বিনিময়ে আমি আপনাকে টাকাও দেবো। হ্যাঁ বাবা, তুমি এরকম করো না। তুমি ক্যান্ডিকে কাকুর সঙ্গে পাঠিয়ে দাও, আর কাকুর কাছ থেকে তুমি তার বিনিময়ে টাকা পেয়ে যাবে। সেই টাকা দিয়ে তুমি তো আবার অন্য ছাগল কিনে নিতে পারবে, বলো? হ্যাঁ দাদা, আপনি যত টাকা বলবেন আমি তত টাকা দেবো। আপনি একটা ছাগলের বদলে 10টা ছাগলও কিনে নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু দয়া করে এই ছাগলটা আমাকে দিয়ে দিন। দেখুন, টাকার লোভ আমাকে দেখানোর চেষ্টা করবেন না। টাকার প্রতি আমার কোনো লোভ নেই। আপনার সঙ্গে আমার অনেক বছরের পরিচয়, তাই শুধুমাত্র বন্ধুত্বের খাতিরেই আমি আপনাদের ছাগলটা দিতে রাজি আছি। কিন্তু তার বিনিময়ে যে আপনার কাছ থেকে অনেক টাকা নেব তা নয়। আমি কেবলমাত্র একটা ছাগল কিনতে পারবো সেরকম টাকা দিলেই হবে। এভাবেই রাজচন্দ্রবাবু নিশার বাবাকে সব কথা বুঝিয়ে বললে রাকেশবাবু আর কোনো আপত্তি করে না। রাকেশবাবু ক্যান্ডিকে রাজচন্দ্রবাবুর হাতে তুলে দেয়, কিন্তু তার বদলে রাকেশবাবু দেবমিতার বাবার কাছ থেকে খুব বেশি টাকাও ধার্য করতে পারে না। সে এমন পরিমাণ টাকা নেয় যে টাকা দিয়ে সে অন্য একটা ছাগল কিনতে পারবে। এর ফলে রাজচন্দ্রবাবু খুশি হয়ে ক্যান্ডিকে নিজেদের বাড়িতে নিয়ে চলে যায়। এই দেখ মা, তোর জন্য আমি বরের ব্যবস্থা করে ফেলেছি। এবার শুধুমাত্র তোর বিয়ের আয়োজন করতে হবে। আমি একবার পণ্ডিত মশাইকে ফোন করে জানিয়ে দিই। রাজচন্দ্রবাবু পণ্ডিত মশাইকে ফোন করলে পণ্ডিত মশাই 2 দিন পর দেবমিতার বিয়ে দেবে বলে ঠিক করে। আর 2 দিন পরেই ছিল ঈদের দিন। সেই ঈদের দিনই পণ্ডিত মশাই ক্যান্ডির সঙ্গে দেবমিতার বিয়ে দেয়। অন্যদিকে ঈদের দিন নিশার বাড়িতে অন্য একটা ছাগল কাটা হয়। এর ফলে নিশা খুবই খুশি হয়। নিশা তার বন্ধুর জন্য খাসির মাংস দিয়ে বেশ কিছু আইটেম রান্না করে, আর সেই খাবারগুলো দেবমিতার বাড়িতে নিয়ে আসে। সেখানে এসে নিশা দেখে যে দেবমিতা ক্যান্ডিকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে, আর এই দেখে নিশা খুবই খুশি হয়। ও আচ্ছা, বরের সেবা করা হচ্ছে তাহলে? যাক ভালো, দেখে খুবই খুশি হলাম যে আমার ক্যান্ডি তোদের বাড়িতে ভালো আছে। আর শোন, আমার ক্যান্ডিকে কিন্তু তুই কোনো কষ্ট দিবি না বলে দিলাম। খুব ভালো মতো আমার ক্যান্ডির দেখাশোনা করবি, কেমন? এই, তুই কি আমার সতীন হওয়ার চেষ্টা করছিস? এটা তোর ক্যান্ডি নয়, আমি ক্যান্ডিকে বিয়ে করেছি, তাই ক্যান্ডি কিন্তু এখন আমার হয়ে গেছে। দেখ, তোর জন্য আমাকে শেষ পর্যন্ত ছাগলকে বর বানাতে হলো। বাদ দে, তুই বলতো, তুই কি শুধু খালি হাতে এখানে চলে এলি, নাকি আমার জন্য স্পেশাল কিছু বানিয়ে এনেছিস? আরে না না, তুই আমার এত বড় উপকার করেছিস, আমার ক্যান্ডিকে বাঁচিয়েছিস, আর ঈদের দিন আমি তোকে ভালো কিছু খাওয়াবো না তা হয়? তুই যা যা খাবি বলেছিলি আমি খাসির মাংস দিয়ে সবকিছুই বানিয়ে এনেছি। নে, তাড়াতাড়ি খেয়ে নে, আমি ততক্ষণে একটু ক্যান্ডির সঙ্গে খেলা করি। এই শুনে দেবমিতা নিশার নিয়ে আসা খাসির মাংস দিয়ে তৈরি মটন রেজালা, মটন কোরমা, মটন কাবাব, মটন চাপ, মটন বিরিয়ানি ইত্যাদি খেতে থাকে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারা দুই বন্ধু একে অপরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটায়। সন্ধ্যাবেলা যখন নিশা বাড়িতে যাবে তখন দেবমিতা বলে, কিরে, তুই একা একা চলে যাচ্ছিস যে? তোর ক্যান্ডিকে সঙ্গে করে নিয়ে যা। আমি বাবা তোর ক্যান্ডির দায়িত্ব নিতে পারবো না, তোর ক্যান্ডি তুই নিয়ে যা।
সে কি, তুই কি আমার সঙ্গে মজা করছিস? ক্যান্ডিকে তোর বাবা টাকা দিয়ে কিনে ফেলেছে, তাই ক্যান্ডির উপর এখন আর আমার কোনো অধিকার নেই। আর তাছাড়া তুই তোর বরকে অন্য মেয়ের হাতে তুলে দিচ্ছিস। হ্যাঁ রে, তোকে আমি সতীন বানাবো বলে ভেবেই নিয়েছি। শোন, আমার পক্ষে তোর ক্যান্ডিকে সামলানো কিছুতেই সম্ভব না। ওকে সময় মতো খাওয়ানো, ওর পটি পরিষ্কার করা, ওরে বাবা রে, আমার দ্বারা এগুলো হচ্ছে না রে। তুই তোর ক্যান্ডিকে নিয়ে যা। তোর ক্যান্ডি 2 দিন আমার কাছে ছিল, আমি 2 দিন ঠিক মতো ঘুমাতেই পারিনি। থ্যাংক ইউ দেবমিতা, আমাকে এতটা হেল্প করার জন্য। তুই যে আমার কতটা হেল্প করেছিস আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবো। এই, তুই তো একটু বেশি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিস। তুই তোর বার্থডেতে আমাকে মটন বিরিয়ানি, মটন চাপ রান্না করে খাইয়েছিস, কিন্তু আমি তো তোর বার্থডেতে তোকে কোনো গিফট দিইনি এখনো। তাই এটা আমার তরফ থেকে তোর বার্থডে গিফট, ঠিক আছে? এবার হবে তো? যা এবার। এই শুনে নিশা খুবই খুশি হয় আর সে তার ক্যান্ডিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। ক্যান্ডিকে বাড়িতে ফেরত আসতে দেখে নিশার বাবা রাকেশ বাবুও খুবই খুশি হয়। এভাবেই যে কোনো পরিস্থিতিতে তারা 2 বন্ধু একে অপরকে খুশি করার চেষ্টা করে। পিয়ালি এবং তার মা লতা শহরের বেশ কয়েকটি বাড়িতে ঘর মোছা, বাসন মাজা ইত্যাদির কাজ করে। লতা সবকিছু সময় মতো তাড়াতাড়ি করতে পারার জন্যই পিয়ালিকে নিজের সাথে করে সব জায়গায় নিয়ে যায়। পিয়ালির বয়স মাত্র 13 বছর। এরই মধ্যে সে তার মায়ের মতোই ঘরের সমস্ত কাজে বেশ পটু হয়ে উঠেছে। এমনই একদিন সে শহরের এক ধনী লোকের বাড়িতে তার মায়ের সঙ্গে কাজ করতে যায়। এমন সময় ওই বাড়ির মালিকের মেয়ে সুধা তার কাছে আসে। ইস, এখানে এত বাজে গন্ধ বের হচ্ছে কেন? বাবা রে, এই গন্ধ শুকলে তো মানুষ সকালে প্রাণ হারাবে। কিসের গন্ধ এটা? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। তুমি কিসের কথা বলছো? আমি একদমই বুঝতে পারছি না। আমি তো একটু আগেই সবকিছু ভালো করে পরিষ্কার করলাম। কোনো কিছুর গন্ধ থাকার তো কথা নয়। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? এ হে, তুই আমার সামনে আসার পরে গন্ধটা যেন আরে বেশি আসছে। এই তো, তোর গা থেকেই তো এমন গন্ধ বের হচ্ছে। ছি, সর আমার সামনে থেকে। তুই স্নান করিস না? হঠাৎই চিৎকার চেঁচামেচি শুনে লতা সেখানে চলে আসে। কি হয়েছে দিদিমণি? আপনি পিয়ালিকে এরকম ভাবে বকছেন কেন? ও কি কিছু ভুল করেছে? কি হয়েছে আমাকে একটু বলুন। তুমি তোমার মেয়েকে স্নান করাও না? এরকম ভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়েও আমাদের বাড়িতে কাজ করতে আসে। যে নিজেই পরিষ্কার না, সে আমাদের বাড়ি কি করে পরিষ্কার করবে? যাও, তুমি এক্ষুনি ওকে স্নান করাও। এই পিয়ালি, চল, তোকে অনেকবার বলেছিলাম, 2 দিন হয়ে গেছে তুই স্নান করিসনি। তুই তো আমার কথা শুনিস না। এবার তাড়াতাড়ি চল, তোর স্নান করা হয়ে গেলে আবার আমাদেরকে কাজে লাগতে হবে। এই বলে লতা তার মেয়েকে নিয়ে বাথরুমের দিকে যেতে গেলে সুধা আবারও খুব রেগে যায়। সে সাথে সাথেই লতা এবং পিয়ালিকে বাথরুমের দিকে যাওয়া থেকে আটকায়। কি হলো দিদিমণি? আপনি তো বললেন পিয়ালিকে স্নান করিয়ে দিতে, আর আপনি আবার আটকাচ্ছেন কেন? তোমার সাহস তো কম না? তুমি ওকে আমাদের বাথরুমে নিয়ে যাচ্ছ স্নান করাতে? এই 14 বাড়ির নোংরা তোমার মেয়ে আমাদের দামি বাথরুমে পরিষ্কার করবে, আর সেটা আমি মেনে নেব? এই বাথরুমটাতে তো কল থেকে গরম জল পড়ে। এই বাথরুমে গরম জলে স্নান করলে আমার ঠান্ডাতে কষ্ট হবে না। আমি এই বাথরুমে স্নান করে নিচ্ছি। আমি কথা দিচ্ছি, বাথরুম আমি নোংরা করব না। পিয়ালির এই কথা শুনে সুধা তাকে ঠাস করে একটা চড় মারে। আমাদের গিজারের যত বিল আসে না, তত মাহিনা তোর মাকেও আমরা দিই না। আমাদের বাড়িতে তোদের মূল্য ওই গিজারের থেকেও কম, আর তুই বলছিস ওই গিজারের জলে স্নান করবি? খুব সাহস তোর, তাই না? আমাদের বাড়ির পেছনে কাজের মাসিদের জন্য যে বাথরুমটা আছে, সেখানে গিয়ে স্নানটা করে নে, তারপরে আমার ঘরটা এসে মুছে দিয়ে যাবি। সামান্য স্নান করা নিয়ে সুধা এভাবে পিয়ালি এবং লতাকে অপমান করবে তারা কখনো ভাবতেও পারেনি। পিয়ালি তার মায়ের সঙ্গে সুধার বাড়ির কাজের লোকেদের বাথরুমটা ব্যবহার করে সেখানেই স্নান করে। স্নান করে পিয়ালি ঠকঠক করে কাঁপতে থাকে। স্নান করার পর ওই ভেজা চুল নিয়েই তাকে ঘর মোছা, বাসন মাজা ইত্যাদি কাজে তার মাকে সাহায্য করতে হয়। কাল থেকে তোকে আর আনবো না, যা করার আমি একাই করে নেব। তুই বাড়িতে থেকে বিশ্রাম করবি। তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমার ভালো লাগে না। আমার কোনো কষ্ট হয়নি মা, বরং সুধা দিদির ভয়ে 2 দিন পরে আমি স্নানটা তো করতে পেরেছি। এভাবে তারা মা মেয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। এভাবে প্রত্যেক দিন এত জল ঘাটার পরে পিয়ালির আর কোনোদিনই স্নান করার কথা মনে হয় না। 2-3 দিন স্নান না করলে যথারীতি আবার তার গায়ের থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। সেদিনও সে সুধাদের বাড়িতেই কাজ করছিল। হঠাৎই পিয়ালিকে দেখে সুধার মাথায় তার সঙ্গে মজা করার আইডিয়া আসে। সুধার বন্ধুরা সেটা না করতে চাইলেও সুধা তাদের সবাইকে রীতিমতো বাধ্য করে। কি দরকার বাচ্চা মেয়েটাকে এইভাবে ডিস্টার্ব করার? ওকে ওর মতো ছেড়ে দে না, ও তো নিজের কাজ করছে। শুধু শুধু কেন ওকে ডিস্টার্ব করবি?
তোর যখন এতই দরদ উতলে উঠছে তাহলে ওকে নিয়ে নিজেদের বাড়িতে চলে যা। তোর বাবাকে বল ওকে অ্যাডাপ্ট করে নিতে, তারপর দুই ভাই বোন মিলে একসঙ্গে থাকবি। মেয়েটা ওর মাকে সাহায্য করতে এত দূর তোদের বাড়িতে আসে, আর তুই এত বড় হয়ে তোর বাকি বন্ধুদের সাথে মিলে ওকে বিরক্ত করার প্ল্যান বানাচ্ছিস? এটা আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আরে ও প্রচন্ড নোংরা, ঠিকভাবে স্নান টান করে না। আমি যদি একটু ওকে স্নান করতে সাহায্য করতে পারি তাহলে তো ওরই ভালো হবে, তাই না? তুই এত চাপ নিস না, এটা এমন কোনো কাজ নয় যেটার জন্য আমাদেরকে জেলে যেতে হবে। অতুল অনেকবার বোঝানোর চেষ্টা করলেও তারা কিছুতেই অতুলের কোনো কথা শোনে না। সুধা বা তার বন্ধু বান্ধবদেরও বেশি বয়স না, মাত্র 16 কি 17 বছর হবে, কিন্তু তারা পিয়ালির থেকে কম করে 3-4 বছরের বড় হলেও তাদের মধ্যে বিন্দুমাত্র সভ্যতা, ভদ্রতা, পরিপক্কতা কিচ্ছু নেই। শুধু শুধু সব বন্ধুরা মিলে মজা করবে বলে তারা পিয়ালিকে তাদের কাছে ডাকে। পিয়ালি প্রথমে ভয় পেলেও সুধাকে রাগাবে না বলে সে গুটি গুটি পায়ে সুধার ঘরে চলে আসে। তুমি আমাকে ডাকলে দিদি, তোমার কিছু লাগবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। আমার বান্ধবী ওর সোনার চেনটা খুঁজে পাচ্ছে না, তুই নিয়েছিস তাই না? সত্যি করে বল, না হলে কিন্তু আমি থানা পুলিশ করতে একবারও ভাববো না। তোর মায়ের এই বাড়ি থেকে কাজটা তো যাবেই, আর বাকি সব বাড়ি থেকেও কাজ চলে যাবে। আমি সত্যি বলছি, আমি কোনো সোনার চেন নিইনি, আমি তো এই ঘরে এক্ষুনি এলাম। তুমি এসব কি কথা বলছো? তুমি থানা পুলিশ কেন করবে? সত্যি বলছি আমি কিচ্ছু নিইনি। এই সুধা, ওকে তোদের বাথরুমে নিয়ে গিয়ে এই ঠান্ডার মধ্যে এক গামলা জল ওর গায়ে ঢেলে দে, দেখবি বাপ বাপ করে সব সত্যি কথা বলে দেবে। আমার দামি সোনার চেন নিয়ে বড়লোক হয়ে যাবি ভেবেছিস? ও মোটেই তোদের সোনার চেন নেয়নি, তোরা একবার আশেপাশটা ভালো করে খুঁজে দেখ। ও তো ঠিকই বলছে, ও তো একবার এখানে আসেইনি, তাহলে রোহিণীর সোনার চেনও কিভাবে নেবে বল? সেটাও নিজেই নিজের মুখে স্বীকার করবে। এই পিয়ালি, চল আমার সাথে, এক্ষুনি চল। ট্যাঙ্কের কনকনে ঠান্ডা জল এক মগ গায়ে পড়তেই সব সত্যি কথা মুখ থেকে এমনিই বেরিয়ে যাবে। পিয়ালি অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করলেও রোহিণী কিংবা সুধা কেউ পিয়ালির কথা শোনে না। গরিব দুঃখী মেয়েটাকে একা পেয়ে দুই বান্ধবী মিলে এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও মেয়েটার গায়ে কনকনে ঠান্ডা জল ঢেলে দেয়। পিয়ালি যত চিৎকার করতে থাকে সুধা আর রোহিণী যেন তত বেশি খুশি হয়। পিয়ালির চিৎকার শুনে তার মা লতা এবং সুধার বাবা মা দুজনেই সেখানে চলে আসে। এরকম একটা অবস্থা দেখে তারা সবাই খুবই অবাক হয়। সুধার বাবা মাও তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। কি হচ্ছে কি এখানে? কি করছিস তোরা পিয়ালির সাথে? ছি ছি ছি, এটুকু একটা মেয়েকে ধরে এভাবে বিরক্ত করছিস তোরা? এই শিক্ষা দিচ্ছি আমরা তোকে? এই মেয়েটা কখনো স্নান করে না, তাই জন্য আমার ভালো লাগে না। ও আমাদের আশেপাশে থাকলে আমাদের ঘেন্না লাগে। এই পৃথিবীতে তো একা গরিব নয়, প্রচুর গরিব লোক এই পৃথিবীতে আছে। কাউকে তো দেখিনি এরকম স্নান না করে ঘুরে বেড়াতে। ও স্নান করুক আর না করুক, তাহলে তো সমস্যাটা কোথায়? ও স্নান না করেও যতটা পরিষ্কার, তুই দিনে 3-4 বার স্নান করেও ততটা পরিষ্কার হতে পারবি না। ছি ছি ছি, আমার মেয়ে হয়ে তুই যেরকম একটা জঘন্যতম কাজ করার কথা ভাবতেও পারবি, এটাই আমি ভাবতে পারছি না। আমি 3 বার স্নান করে ওর মতো পরিষ্কার হতে পারবো না? তুমি এই গরিব কাজের লোকগুলোর জন্য নিজের মেয়েকে অপমান করছো। অপমান করিনি তো, সত্যি কথা বলেছি। ও এইটুকু একটা মেয়ে হয়ে যেভাবে প্রত্যেকদিন সুন্দর করে আমাদের ঘরগুলো গুছিয়ে রাখে, সেরকম যদি তুই করতে পারতিস তাহলে ওকে আমাদের বাড়িতে আসতেই হতো না। কিন্তু তুই তো তোর ঘরের চারিদিকে তাকাবিই না। তোর ঘর দেখলে যে কেউ বলবে তুই ভীষণ পরিষ্কার, আর এই ঠান্ডার মধ্যে তুই প্রত্যেকদিন 1 ঘন্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করিস, তাই তো? তুই যদি এক্ষুনি পিয়ালিকে সরি না বলেছিস তাহলে কাল সকালে তোর ঘরের গিজার হিটার সব খুলে নিয়ে যাব, তারপর ঠান্ডা জলে স্নান করবি, দেখবি কেমন নিজেকে পরিষ্কার রাখতে পারিস। এই কাজের মেয়েটাকে একটু ঠান্ডা জলে স্নান করিয়েছি বলে তোমরা এভাবে আমার বন্ধুদের সামনে আর কাজের লোকগুলোর সামনে আমাকে অপমান করছো। খুব ভালো, মনে থাকবে আমার। সরি রে পিয়ালি, আমাকে ক্ষমা করিস। এই বলে সুধা সেখান থেকে চলে যায়। পিয়ালি ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে থাকে। মালবিকা দেবী তাকে একটি পরিষ্কার এবং শুকনো জামা দেয় পরার জন্য। সুধার এই ব্যবহারে তার বাবা মা দুজনেই খুবই দুঃখিত বোধ করে। তারা দুজনেই লতা এবং পিয়ালির কাছে ক্ষমা চাইতে থাকে। পিয়ালি ছোট হলেও সে অনেক বুঝদার একটি মেয়ে ছিল, তাই সে সুন্দরভাবে বাকিদেরকে তার কথা বুঝিয়ে বলে। আমি কোনো কিছুতে রাগ করিনি ম্যাডাম, সুধা দিদির দোষ নেই। সুধা দিদি তো আমাকে স্নান করানোর জন্যই এরকম করেছে। আপনারা দয়া করে এই কারণের জন্য আমাকে সরি বলবেন না। আসলে আমাদের বংশে প্রত্যেকেরই ঠান্ডা লাগার বড্ড বাজে ধাত আছে। আমার মেয়ের সেই ধাত সব থেকে বেশি। আর যেহেতু প্রত্যেকদিন আমাদের ভোরবেলা 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে 1 ঘন্টা ট্রেনে করে তবে এখানে আসতে হয়, তাই আমি কোনোদিন ওকে স্নান করতে জোর করি না। ভেজা চুলে ট্রেনের হাওয়া গায়ে লাগলে ও জ্বর এসে যেতে পারে, তাই আর কি। আর
ফিরতে ফিরতেও তো অনেকটা লেট হয়ে যায়। আমরা তো ঠান্ডা জলে স্নান করি, তাই অত রাতে ঠান্ডা জলে স্নান করতে খুব কষ্ট হয়। তাই তো দিনের পর দিন আমি স্নান করতে পারি না। কিন্তু আমার মেয়ে তোর সাথে যেটা করেছে সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। আমরা প্রচন্ড লজ্জিত। আশা করছি তোরা দুজনেই আমাদেরকে ক্ষমা করে দিবি। এই বলে কমলবাবু এবং মালবিকা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। সবাই সেদিনের ঘটনাটা ভুলে গেলেও সুধা কিছুতেই তার মাথা থেকে সেদিনের অপমানের কথা বের করতে পারে না। পিয়ালিকে প্রত্যেকদিন তার চোখের সামনে দেখলেই সুধার সমস্ত অপমানের কথা মনে পড়ে যায়। সে বুঝে উঠতে পারে না কিভাবে সে পিয়ালিকে জব্দ করবে। পিয়ালির প্রতি তার যে কোনো পুরানো শত্রুতা আছে তা নয়, তবে পিয়ালিকে দেখলেই সুধা অকারণেই প্রচন্ড রেগে যায়। সেই কারণেই তাকে বিরক্ত করার জন্য সে ভুলভাল কাজ করতে থাকে। তোকে কয়েকদিন যাবত বেশ পরিষ্কার লাগছে। স্নান করছিস তুই? তুই তো প্রথম থেকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার তো তোর উপর এত রাগ হতো না। এত সকালবেলা আমি ঠান্ডা জলে স্নান করতে পারি না সুধা দিদি, তাই তো আগে অমন ভাবে থাকতে হতো, কিন্তু এখন তো আর কোনো অসুবিধা নেই। এখনো তো ঠান্ডা যায়নি, তাহলে তখন পারতিস না, এখন কিভাবে ঠান্ডা জলে স্নান করতে পারিস? এখন কি এমন জাদু হয়ে গেল শুনি? তোমার মা বাবা দুজনেই আমাকে তোমাদের ওই গিজারওয়ালা বাথরুমে স্নান করতে বলেছে। আমি এখন থেকে কাজ করতে এসে আগে ওখানেই গরম জলে স্নান করে নিই, তারপর কাজ করা শুরু করি। এই কথা শুনে সুধা প্রচন্ড পরিমাণে রেগে যায়। পিয়ালির মতো এরকম একজন গরিব কাজের লোককে তার বাবা মা তাদের দামি বাথরুমে স্নান করতে বলেছে শুনে সুধা রীতিমতো রাগে ফুঁসতে থাকে। সে কি করে পিয়ালিকে জব্দ করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে প্রত্যেকদিন ওই গরিব পিয়ালিকে তাদের দামি বাথরুমে গিজার চালিয়ে গরম জলে স্নান করতে দেখে আর একটু একটু করে পিয়ালির উপর তার রাগ যেন বাড়তেই থাকে। যেভাবেই হোক পিয়ালিকে জব্দ করতেই হবে এ কথা ভেবেই সুধা প্রত্যেকদিন নতুন নতুন ফোন দিয়ে আটতে থাকে। একদিন, আমার সাথে একটু বাইরে যাবি পিয়ালি? আমার না একা একা যেতে একদম ইচ্ছা করছে না। আর সেদিন মা বাবা রোহিণী আর অতলকে এরকম ভাবে বকলো যে ওরাও আমার সঙ্গে আর দেখা করতে চাইছে না। তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো। এখন তো আমি প্রত্যেকদিন স্নানও করি, তাই আমাকে নিয়ে বাইরে বেরোতে তোমার তো আর কোনো অসুবিধা হবে না। তুমি বলো না কোথায় যাবে? তুই কাউকে বলিস না, আমি বাবা মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে যাব। তুই লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আয়। আমি আগে বেরিয়ে যাচ্ছি, তুই 5 মিনিট পরে বেরোবি, ঠিক আছে? সুধা নিজে থেকে পিয়ালির সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার কথা বললে পিয়ালি খুবই খুশি হয়। সুধা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই পিয়ালিও বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। বেশ কিছু দূর যেতেই সুধা পিয়ালিকে ধাক্কা মেরে একটি পুকুরের জলে ফেলে দেয়। সেখানে আশেপাশে কোনো লোক না থাকায় পিয়ালি অনেক চিৎকার করলেও কেউ শুনতে পায় না। সে সুধাকে অনেকবার তাকে জল থেকে তোলার কথা বলে, কিন্তু সুধা তার কথাতে কোনো রকমেরই পাত্তা দেয় না। খুব শখ তাই না বড় লোকেদের বাথরুমে স্নান করার? গরিব গরিবদের মতো থাক। গরিবরা শীতকালে এরকম ভাবেই পুকুরের জলে স্নান করে দিন কাটায়। তুই কোথাকার কে রে যে তুই গিজারের জলে স্নান করবি? এই কথা বলে সুধা পেছনে ঘুরতে যাবে, এমন সময় সে দেখে তার বাবা মা দুজনেই সেখানে দাঁড়িয়ে আছে। কমলবাবু ছুটে গিয়ে আগে জল থেকে পিয়ালিকে তোলে। সমস্ত ঘটনা নিজের চোখে দেখে মালবিকা দেবী এবং কমলবাবু একেবারে বুঝে উঠতে পারে না তারা কি করবে। মালবিকা দেবী খুব জোরে সুধার গালে একটা চড় মারে, তবুও সে সুধার চোখে মুখে কোনো রকমের গ্লানি বা অনুতাপ দেখতে পায় না। সুধা দিদিকে মেরো না তোমরা। আমি তোমাদের বাড়িতে সুধা দিদির পছন্দের জিনিস ব্যবহার করি, এতে তো সুধা দিদির রাগ হওয়াটা স্বাভাবিক। তাই জন্য তোমরা দিদিকে মেরো না প্লিজ। দেখ, এইটুকু একটা মেয়ের কথা শোন। যাকে তুই এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে এসেছিলিস সে তোকে সামান্য চড় খাওয়া থেকে বাঁচাতে চাইছে। এখনই কি তোর মধ্যে কোনো রকমের অনুতাপ হচ্ছে না? ভাগ্যিস আমরা পিয়ালিকে বাড়ি থেকে বেরোতে দেখে ওর পেছন করেছিলাম, তা না হলে যে কি হতো উপরওয়ালাই জানি। সুধা কোন রকমের কথাই উত্তর না দিয়েই সেখান থেকে নিজের বাড়ির দিকে চলে যায়। এই ঘটনার পরে লতা মালবিকা দেবীর বাড়ির কাজ একেবারে ছেড়ে দেয়। মালবিকা দেবী আর কমল বাবু লতাদের বাড়িতে গিজার এবং হিটার লাগিয়ে দেয়, যাতে আর কোনোদিনও পিয়ালি কিংবা লতা কারোরই ঠান্ডার মধ্যে থাকতে বা স্নান করতে কোনো অসুবিধা না হয়। কিন্তু এত কিছুর পরেও লতা কিংবা পিয়ালি কোনোদিনই তারা সুধাদের বাড়িতে ফিরে যায় না।